প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের শিরোনাম নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফরাত। কেমন আছেন? জি, ভালো আছি। এই যে ভালো আছি আমরা বলি, হসপিটালে রোগী দেখতে গেলেও কেমন আছেন বলি ভালো আছি, একটা খুব স্বাভাবিক শব্দ। কিন্তু আজকের পত্রপত্রিকা জুড়ে বা দেশের সার্বিক অবস্থা মিলিয়ে যখন আমরা এই প্রশ্নের মুখোমুখি হই, তখন একটু বিব্রত হতেই হয়। এবং আজকে সংবাদপত্রে যে হেডলাইনগুলো হয়েছে সেটা পড়তেও আমার কিছুটা বিব্রত লাগবে, যেটা একটু পড়ে শোনাই। প্রথম আলোর শিরোনাম, সারা দেশে বিক্ষোভ সংঘাত, নিহত 6। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে। যুগান্তর, বিক্ষোভে উত্তাল সারা দেশ, সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম, রংপুরে নিহত 6, আহত কয়েকশো। অনির্দিষ্টকাল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। দৈনিক সমকাল, হামলা সংঘর্ষে নিভল 6 প্রাণ, গুলিবিদ্ধ সহ আহত 4 শতাধিক, মোতায়েন বিজিবি। ঢাকার সঙ্গে রেল যোগাযোগ 7 ঘণ্টা বন্ধ, গায়েবানা জানাজা ও কফিন মিছিল আজ। দৈনিক ইত্তেফাক, দিনভর সংঘর্ষ, নিহত 6, আজ পবিত্র আশুরা, মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। কালের কণ্ঠের শিরোনাম, রক্তক্ষয়ী সংঘর্ষে 3 জেলায় 6 জন নিহত, কোটার রায় বাতিল চেয়ে লিভ টু আপিল রাষ্ট্রপক্ষের। প্রধানমন্ত্রী বললেন, মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে। ছাদ থেকে 15 জনকে ফেলা হয় নিচেতে, চট্টগ্রাম সংবাদ। বাংলাদেশ প্রতিদিন, জেলায় জেলায় সংঘর্ষ, গুলি, নিহত 6, কোটা বহালের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল। মানব জমিন, টাইমলাইন, টালমাটাল দেশ, সংঘর্ষ, গুলি, নিহত 6, রক্তই কি বেছে নিলাম আমরা। যায় যায় দিন, দিনভর সংঘর্ষে 6 জন নিহত, আজ পবিত্র আশুরা, মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে, ঢাকায় প্রধানমন্ত্রী। খবরের কাগজ, সারা দেশ উত্তাল, নিহত 6, ছড়িয়ে পড়েছে কোটা আন্দোলন, সংঘর্ষগুলি, আগুন, আহত 5 শতাধিক। সময়ের আলো শিরোনাম, সহিংসতায় ঝরল 6 প্রাণ, মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে, প্রধানমন্ত্রী। কোটা বহালে হাইকোর্টের রায় বাতিল চেয়ে লিভ টু আপিল। দৈনিক দেশ রূপান্তর, বিভীষিকার দিন, 6 প্রাণ ক্ষয়, স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। দৈনিক বাংলা, দিনভর সংঘর্ষে 6 জন নিহত। দৈনিক জনকণ্ঠ, ত্রিমুখী সংঘর্ষে নিহত 6, বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, আজ পবিত্র আশুরা। স্বাভাবিক নিয়মে যেটা ছিল যে আজকে পবিত্র আশুরা, সংবাদপত্রে এই আলোচনা অনুষ্ঠানে আজকে সেই আলোচনাটি নিয়েই কথা বলবার সুযোগ ছিল, কিন্তু রক্ত ঝরল, কোটা বিরোধী আন্দোলন, 3 জেলায় 6 জন নিহত, আহত অনেক। এই যে পরিস্থিতি, কুদ্দুস আফরাত, দায়টা কার? কঠিন প্রশ্ন। সাধারণত আমরা অনেক ক্ষেত্রে এরকম বলি যে প্রশ্নটা উপযুক্ত প্রশ্ন বা ঠিক না। আমি যে আপনাকে প্রশ্নটা করলাম, আমিও জানি যে আপনার পক্ষে উত্তর দেওয়াটা খুব কঠিন হবে, আর বুকের গভীরে না মোচড় দেয় এই প্রশ্নগুলো। এই যে প্রথমে যেটা বললেন, আমরা ভালো আছি কেন বলি, ভালো আছি বলে খারাপের মধ্যে মাইন্ডটাকে ফ্রেশ রাখার চেষ্টা করি প্রত্যেকেই, হাসপাতালেও তাই করে। প্রত্যেকেই আমরা ভালো আছি বলে নিজেকে ফ্রেশ রাখার চেষ্টা করি। চেষ্টা কখনো আবরণ দিয়ে হয়, কিন্তু ক্ষত তো থেকেই যায়। আমাদের ধরেন গতকালকের যে ঘটনা, গত পরশুর যে ঘটনা, দুর্দিনের ঘটনার যদি আমরা একটা বিশ্লেষণ করি বা এটাকে একত্রিত করি, তাহলে দেখা যাবে একটা অস্বস্তিকর পরিস্থিতি, অস্বস্তিকর মানে বোধ মানুষের মধ্যে কাজ করছে। কারণ ছাত্রদের এই আন্দোলনের প্রতি জনমানুষের যেই সহমর্মিতা ছিল, কিছুটা দায় আছে এটা তাদের তরফ থেকে উঠিয়ে দেওয়ার। তারা যখন রাজাকার রাজাকার বলে মিছিল করে, খুবই আহত হয়েছেন অনেক মানুষ, সাধারণ মানুষ আহত হয়েছেন। আবার এইটাকে দমন করার যে চেষ্টা, এটাকে দমন করার জন্য নির্দেশনা দিয়ে করা যেত,
একটা নির্দেশনাই হতো। আমি প্রথম এই আন্দোলনের শুরু থেকে বলতেছি, গভর্নমেন্টের একটা প্রেস নোট ইস্যু করা দরকার ছিল, মানে আমাদের বক্তব্যেই আমরা আদালত পর্যন্ত অপেক্ষা করছি বলছি, কিন্তু সেটা যদি একটা লিখিতভাবে যখন জারি হয় তখন ছাত্র অপেক্ষার জন্য থাকতেন, কারণ তারা ইমোশনাল। আপনি যেটা বলতে চাচ্ছেন যে একটা সম্ভাবনার জায়গা, একটা প্রস্তুতির জায়গা, প্রতিশ্রুতির জায়গা, সেইটাই একটু হওয়া দরকার ছিল। মানে আমাদের যেহেতু আমাদের বিচার বিভাগের বিশেষ করে অ্যাপিলেট ডিভিশন, যখন আমরা দেখলাম তারা 1 মাসের স্থিতি অবস্থা দিল, অর্থাৎ এখন বেসিক্যালি এখন কিন্তু কোটা নেই, যেটা হাইকোর্টের রায় দিয়েছিল সেই রায়কে স্টে করে দেওয়া হয়েছে। 2 হচ্ছে 1 মাসের একটা সময় দিল, এবং আপনারা ইতিমধ্যে গতকালকে একটা লিভ টু আপিল করেছে, আপনি একটু আগে শিরোনামা পড়েছেন। তো এই যে প্রক্রিয়াগুলো কি এটা একটু বুঝিয়ে বললে, কারণ এই লিভ টু আপিল অনেক শিক্ষার্থীরা বোঝেন না। প্রধানমন্ত্রী সেদিন বলছে যে এই শিক্ষার্থীরা তো অনেক কিছুই জানে না, আসলে সত্য জানেন না, কিন্তু জানানোর দায়িত্বটা কার? আমি প্রধানমন্ত্রীকে বলছি না, আমি গভর্নমেন্টকে। অনেক সংশ্লিষ্ট লোকজন আছেন। এটা রাজনৈতিক দলের ব্যর্থতা, আমাদের ব্যবস্থার ব্যর্থতা। আমরা এটাকে আমাদের মুক্তিযুদ্ধের যে দুঃসহ স্মৃতি, কঠিন স্মৃতি, মর্মবেদনার স্মৃতি, আনন্দের স্মৃতি, আমরা সেটা তাদের কাছে পৌঁছাতে পারি নাই, সেইভাবে গড়ে তুলতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা, সবার ব্যর্থতা। সুতরাং এই যে লিভ টু আপিলের জন্য অপেক্ষা করা, লিভ টু আপিল একটা শুনানি যাওয়া, একটা রায় নিশ্চয়ই আসবে। আমি মাননীয় প্রধান বিচারপতির যে পরের দিনের যে ওনার প্রেসের মাধ্যমে আহ্বান শিক্ষার্থীদের, আমার দরজা সবার জন্য খোলা, এটা কিন্তু একটা বড় আহ্বান। আমি মনে হয় কেউ কখনো শুনি নাই যে চিফ জাজের জায়গা থেকে কাউকে বলা হয় যে আমার দরজা খোলা, তার মানে হচ্ছে ওনার উদারতাটা আছে। শিক্ষার্থীরা কিন্তু পরের দিন বা তার পরের দিনে এই সুযোগটা নিতে পারত, যে আমাদের আর্জি এই আছে সিস্টেম, এই প্রেক্ষিত, এখন বর্তমান প্রেক্ষিত, আপনি আপনার কাছ থেকে আমরা ন্যায় চাই, ন্যায়টা প্রত্যাশা করছি। আমাদের কনস্টিটিউশনে কিন্তু লেখা আছে পিছিয়ে পড়া, অনগ্রসর, এদেরকে সামনে নিয়ে আসার জন্য যারা আমাদের না, ওয়ার্ল্ডের সব জায়গায় যারা আন্দোলন করছে তারাও কিন্তু এই ব্যাপারে সিম্প্যাথাইজ, এবং তারাও বলছে যে সংস্কার থাকতে হবে, সংস্কার চায়। আর মুক্তিযুদ্ধের বিষয়টা হচ্ছে এটা যেভাবে করা হচ্ছে, এই যে আর্থিক এবং অন্যান্য কিছু বেনিফিটের কারণে ভুয়া মুক্তিযুদ্ধের সংখ্যা কিন্তু বাড়ছে, এইটাও আমাদের মাথায় নিতে হবে। আগে এটা ছিল না। যেমন আপনি যেটা বললেন যে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়ছে, তাহলে এই যে আজকের সচেতন ছেলেমেয়েরা কিন্তু খুবই বোঝে, এবং যদি তাদের চোখের সামনে এরকম হয় মুক্তিযোদ্ধা মানে আমরা এই শব্দটাতে কিন্তু স্যালুট করি, আমাদের দাঁড়িয়ে স্যালুট করা সবাই করে এবং সবাই উচিত, কিন্তু যখন একজন ভুয়া মানুষ মুক্তিযুদ্ধ করেন নাই তিনি আবার সেই সুযোগ সুবিধা পাচ্ছেন, তাহলে তো এই প্রজন্ম মেনে নেওয়া সম্ভব না তার জন্য, তাই না? দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান তারা, সম্মান করি, মানে এর চেয়ে বড় সন্তান কেউ না। দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান হচ্ছে মুক্তিযোদ্ধারা। সেই মুক্তিযোদ্ধারা যদি আমার চেয়ে কম বয়সী ছেলেরা মুক্তিযুদ্ধে অংশ দাবি করে না, তাদের আছে, তারা ভাতা দিয়ে পাচ্ছে, তাদের সন্তানেরা শুভদিতে নিচ্ছে, এই যখন আশেপাশে দেখে, এইটার একটা কারণ না, এইটা হচ্ছে খুব বেশি তা না, আমি বলবো না, কিন্তু সুযোগটা কখন হলো, যখন হচ্ছে এই তাদেরকে যদি মাসোয়ারা দেয়, অনেক কেউ প্রশ্ন তুলবে না, আদার্স বেনিফিট, এই বেনিফিট দেওয়ার কারণে কিন্তু ভুয়া তৈরি হচ্ছে, এবং মুক্তিযুদ্ধের 53 বছর পরেও তালিকা তৈরি করতে হচ্ছে। এইটা স্পষ্ট, খুবই স্পর্শকাতর একটি ব্যাপার। এইটা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে শুরু করে, এবং আমরা যারা অভিভাবক থেকে শুরু করে যারা সব মিলিয়ে আমাদের এই ছাত্রছাত্রীদের বোঝানোর একটা প্রক্রিয়া বোধ করি, আমি তো সেটা একটু আগে বললাম, ব্যর্থ হয়েছি। আমি তো একটু আগে তাই বললাম যে আমাদের রেসপন্সিবিলিটির জায়গাটা, আমাদের কোনো খামতি আছে কিনা ভাবতে হবে। তারা কেন এর বাইরে থাকবে, এই ব্যারিকেডের বাইরে থাকবে? এবং আপনি কিন্তু নিশ্চয়ই খেয়াল করবেন যে শুরুর দিকে এই আন্দোলনে একেবারে সাধারণ ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল, যেটা আমরা আশঙ্কা করছিলাম যে তৃতীয় পক্ষ এর মধ্যে ঢুকে যায় কিনা, কেউ সুবিধা নেবার চেষ্টা করে কিনা, সেটাই তো হলো নাকি? না, সেটা হলো না। এটা হচ্ছে রাজনীতি যারা করেন, আমার আপনার চেয়ে যারা সক্রিয় রাজনীতি করেন, আমরাও ছোটখাটো রাজনীতি, ছাত্র আন্দোলন, ছাত্র এইসব করেছি, কিন্তু সক্রিয় রাজনীতি করেন তারা আমাদের চেয়ে পালস বেশি বোঝেন, অনেক বেশি বোঝার কথা। দেখেন
তৃতীয় পক্ষ সুযোগ নেবেই, যে কোনো মুভমেন্ট সরকার একটা বেকায়দা করলে সুযোগ খোঁজার জন্য বসে থাকবে। হ্যাঁ, সে তো চাচ্ছেই। এইটাকে আমরা যদি এইটাকে দায় বলি, এটা দায় না, এটা আমার ব্যর্থতা, আমি তাকে সুযোগ করে দিয়েছি, আমরা সেইভাবে দেখি না কেন, আমার ব্যর্থতাকে আমি অপরকে দোষারোপ করতে পারি না। এই হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে কিছু কিছু সময় আছে, আবার এটাও সত্য যে সবাইকে কোনো কোনো ইস্যুতে যে যেখানে থাকুক আমাদের মৌলিক যে নীতিবোধটা আছে সেই জায়গায় করতে হয়। সব জায়গা দিয়ে কিন্তু আবার সুযোগ নিতেও হয় না। এটা যদি এই সুযোগ নেওয়ার কথা একটু আগে বলছি, আবার এই সুযোগকে কখনো কখনো এড়াতে হয়, এটা হচ্ছে দায়িত্ববোধের ব্যাপার। এখন আমাদের এখানে যেটা হয়ে গেছে, আমরা তো নোংরা রাজনীতিতে বিশ্বাসী। আমরা আমাদের নীতিবোধ ক্ষতিগ্রস্ত, আমাদের নীতিবোধ বিভ্রান্ত, এবং এই বিভ্রান্তিটা আমরা সবাইকে চাপিয়ে দিচ্ছি। আমি যেটা বুঝছি সেটাই একমাত্র বুঝ হতে পারে না, এইটার ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন মতকে সম্মান দিয়ে এই জন্য তো বলা হয় আলোচনার টেবিল। জি, এবং দেখেন কোনো প্রচেষ্টাই এই স্টুডেন্ট মুভমেন্টে স্টুডেন্টরা চায় না, স্টুডেন্টদের কিন্তু কোনো গাইডেন্স নাই। তারা প্রথমে বলল এটা করতে হবে, তারপরে বলল আমরা নির্বাহী বিভাগের কাছে চাই, আদালত একটা কথা বলার পর বললো যে আমরা আদালতের কাছে চাই না। দুঃখিত, তারা মহামান্য প্রেসিডেন্টের কাছে গেলেন, এবং তারা এইটুকু বুঝেন না মহামান্য প্রেসিডেন্টকে আলটিমেটাম দেওয়া যায় না। এখন প্রেসিডেন্টের যে অবস্থা, উনি এক্সিকিউটিভ চিফ না, উনি রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, এবং তাকে যে 24 ঘন্টার আলটিমেটাম দিলেন, এবং ওইখানে কি বললেন যে সংসদ ডাকার জন্য, সংসদ উনিই ডাকেন, ডেকে ওইখানে 24 ঘন্টার ভিতরে আইন পাস করে, তাদের যদি গাইডেন্স থাকতো তাহলে এটা তারা করতে পারতেন না। একবার বলছে নির্বাহী বিভাগ, একবার বলছে সংসদ, সংসদ আর নির্বাহী বিভাগ যে আলাদা এটাও তারা জানেন না। তো এই অথবা জানলেও তারা সেটা বোধগম্য। এই যে আপনি যেটা বললেন, জানেন প্রথমেই আমরা তো যেটা বললাম যে এখন সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনটা আস্তে 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 বাড়লো, তো এইটা আমার মনে হয় যে তাদেরকে বোঝানোর প্রক্রিয়াটা শুরু করা উচিত ছিল, যাতে তৃতীয় পক্ষ কোনো ধরনের সুযোগটা না নিতে পারে। দুর্ভাগ্য, এবং যেটা এখন ঘটলো, এটা স্পষ্ট যে তৃতীয় পক্ষের ইন্ধন বা কারো কারো ইন্ধন, এই সহিংসতাটা আপনি খেয়াল করেন, পরশু দিনের আগের পর্যন্ত এই সহিংসতা ছিল না। জনজীবন দুর্ভোগ সৃষ্টি করছে তারা, গত 6 তারিখ করেছে সারা দেশে এরকম হঠাৎ করে রাস্তাঘাটে চলে আসার দাবিটা এইটা না, এটা হচ্ছে ক্যাম্পাস বেস দাবি, এবং এই দাবি নিয়ে রাস্তায় এসে রাস্তা ব্লকেট করা, এইটাও তাদেরকে কেউ পিছন থেকে করছে, এটা তাদের যথাযথ উপযুক্ত ব্যবস্থা ছিল না। এখন ধরেন এই যে পরিস্থিতি, আজকে গায়েবানা জানাজা আছে, এবং শিরোনাম পড়েছি আমি, ছাত্রলীগ সভাপতি বললেন সবকিছু জবাব দিয়ে ছাড়বো, আবার ছাত্রদল বলেছে কোটা আন্দোলনের মাঠে থাকবে তারা। এই যে এখন উত্তেজনাপূর্ণ ব্যবস্থা, সবকিছু মিলিয়ে যে অবস্থাটা দাঁড়ালো, আমরা কি করতে ছাত্রলীগের অবস্থানটা আগে ঠিক করা দরকার। সে তো ঘরেই ঠিক রাখতে পারছে না, আমরা যে খবর পাচ্ছি। এবং আজকে আপনি দৈনিক প্রথম আলোর শিরোনাম নিশ্চয়ই আপনি পড়েছেন, হামলার প্রতিবাদ জানিয়ে ছাত্রলীগের অন্তত 150 নেতার পদত্যাগ। তো এই ঐতিহ্যবাহী সংগঠন কিন্তু ছাত্রলীগ, তার হাত ধরে দেশে মহান মুক্তিযুদ্ধের মূল প্রেরণা, মূল শক্তি ছিল এই ছাত্রলীগ। আর সেই ছাত্রলীগ থেকে এখন ক্ষমতা থাকা অবস্থায় বেড়ে যাচ্ছে, কেউ মাথায় নিতে হবে, একজন বেরোক আর 100 জনই বেরোক, কথাটা হচ্ছে বেরিয়ে যাওয়া। 2 হচ্ছে ছাত্রলীগ সংগঠনটা কাদের হাতে এটাও দেখতে হবে। জেলা, উপজেলা, ইউনিয়ন কমিটিতে ব্যয় হয় 10 লাখ টাকা টার্গেট থাকে। ইউনিয়ন কমিটি, আমরা ছাত্রলীগ করা সন্তান, আমরা নিজের পকেটের থেকে খেয়ে দিয়ে একটা কমিটি, অর্থাৎ তারা আসতো যে তাদেরকে আরো ব্যবস্থা করতাম, যে চা নাস্তা খাওয়ানোর বা বিপদ আপদে হেল্প করা ইত্যাদি, সেই জায়গা থেকে এখন আসছে টাকা দিয়ে কমিটি করা। এবং আজকে ছাত্রলীগে আসলে তো ছাত্রলীগ নাই, টাকা দিয়ে আসে। নাহলে আমাকে বলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ভুরি নেতাদের অ্যাক্রিডিটেশন কার্ড কেন দরকার সেক্রেটারিয়েটে ঢোকার? না, সেইগুলো প্রশ্ন আছে। এই ছাত্রলীগ যদি বলে দমাবে, ছাত্রলীগ তো এখন একাকী হয়ে গেছে, অবশ্যই সম্ভব দমন করে না, আমি তাদেরকে করে সারা, এটা ছাত্রলীগের ভাষা হতে পারে না। হ্যাঁ, কারণ তারাও তাদের ভাই, যাদেরকে সরাবে তারা তাদেরই ভাই, তাদেরই বোন, ওরাও তো শিক্ষার্থী, হ্যাঁ ওরাও ছাত্র, তাদেরকে নিয়েই সংগঠন ব্যাপ্তি করতে হবে।
এটা যদি কোনো অনৈতিক, যদি কোনো সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী, জনবিরোধী কাজ হয়, সেটা দমনের দায়িত্ব হচ্ছে সরকারের। মাননীয় প্রধানমন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে, সেটা যে দলেরই হোক। অবশ্যই, অবশ্যই, এতে কোনো দ্বিমত নেই, এতে কোনো দ্বিমত নেই। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বলেন, আমাদের বাম সংগঠনগুলো, এইখানে অশ্রদ্ধা করে খুব কম মানুষ আছে। কিন্তু এটাও সত্য, আমাদের এখানে জামাত ইসলামী থেকে শুরু করে একটা গোষ্ঠী আছে, বিএনপির ভিতরে একটা শক্তি আছে, আওয়ামী লীগও কেউ কেউ থাকতে পারে, এটা আড়ালে আছে, একটা শক্তি আছে কিন্তু অশ্রদ্ধা, মুক্তিযুদ্ধকে অশ্রদ্ধা, এবং আমাদের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে এই মহলত আছে। এই মুক্তিযুদ্ধের যে চেতনা নষ্ট হয়ে যাক, এই মানুষগুলো এই দেশে আছে, এবং সেই প্রেক্ষিতেই উনি কথাগুলো বলছেন। হ্যাঁ, আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান সবসময় শ্রদ্ধা জানাই, স্যালুট করি। অনেক ধন্যবাদ জানাই, আমরাও স্যালুট করি। প্রিয় দর্শক, আপনারা আমাদের আলোচনা শুনলেন। ছাত্র ছাত্রীদের কোটা বিরোধী আন্দোলনের একটা যৌক্তিক পরিণতি দরকার, আর যেন কোনো প্রাণহানি না ঘটে, এই কামনাটাই করতে চাই। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।